একসময় যিনি ছিলেন একজন দরিদ্র তামাক চাষি, তিনি পরে গড়ে তুলেছিলেন রাজকীয় প্রাসাদ। এই প্রাসাদ শুধু জমিদারির ইতিহাস বহন করে না, এটি জড়িয়ে আছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং তার সহধর্মিণী প্রমীলা দেবীর স্মৃতির সঙ্গেও। কিন্তু কিভাবে এক দরিদ্র মানুষের স্বপ্নের প্রাসাদ পরিণত হলো পরিত্যক্ত ধ্বংসাবশেষে? আর কি সেই ইতিহাস যা আজও এই বাড়ির দেয়ালে কান পাতলে শোনা যায়? নদী যেমন গতিপথ পরিবর্তনের সঙ্গে সঙ্গে সবকিছু ভাসিয়ে নিয়ে যায়, সময়ও ঠিক তেমন। কালের স্রোতে হারিয়ে গেছে কত শত সাম্রাজ্য, কত শত রাজকীয় জৌলুস। আমার পেছনে যে ধ্বংসাবশেষটি দেখতে পাচ্ছেন, সেটি কেবল কতগুলো ইটের ধ্বংসস্তূপ বা শ্যাওলাধরা দেয়াল নয়, এটি প্রায় 350 বছর পুরনো একটি জীবন্ত দলিল, তেওতা জমিদার বাড়ি। মানিকগঞ্জের শিবালয় উপজেলা, ঠিক যমুনা নদীর কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে তেওতা জমিদার বাড়ি। দৃষ্টিনন্দন বিশাল ফটক পেরিয়ে যেই ভেতরে পা রাখলাম, চারপাশটা কেমন যেন স্তব্ধ হয়ে গেল। আশেপাশে কোনো মানুষজন নেই, কোলাহল নেই, শুধু এক অদ্ভুত ভারী নীরবতা। সত্যি বলতে এই ভর দুপুরেও বুকের ভেতরটা কেমন যেন একটু কেঁপে উঠছে, একটা অজানা ভয়। ভেতরে প্রবেশ করতেই দেখলাম ভবন ঘেরা চারপাশটার মাঝখানে খোলা আঙিনা। সময়ের রাজসাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে করিন্থিয়ান স্তম্ভগুলো। সূক্ষ্ম অলঙ্করণগুলো ক্ষয়ে গেছে ঠিকই, কিন্তু এই রোমান স্থাপত্যের জাঁকজমক আর ঔদ্ধত্য যেন আজও এই ভেঙে পড়া দেয়ালগুলোতে খোদাই করা আছে। 1700 শতকে এই বাড়ি নির্মাণ করেছিলেন পঞ্চানন সেন নামের একজন ব্যবসায়ী, যিনি একসময় খুবই দরিদ্র ছিলেন। পরে দিনাজপুর অঞ্চলে তামাক ব্যবসার মাধ্যমে ভাগ্য ফেরে প্রচুর ধন সম্পদের মালিক হওয়ার পর এই প্রাসাদটি বানিয়েছিলেন। তিনি 93 বছর পর্যন্ত জীবিত ছিলেন এবং তার জীবদ্দশায় নিজের জমিদারিকে অন্যতম বৃহত্তম জমিদারি হিসেবে প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। তেওতার জমিদার পরিবারের পরবর্তী বংশধরদের অনেকেই বসবাসের উদ্দেশ্যে কলকাতা শহরে স্থানান্তরিত হন। এই জমিদার পরিবারেরই সন্তান কিরণ শঙ্কর রায়, যিনি ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে স্বরাজ দলের অন্যতম নেতৃত্বস্থানীয় ব্যক্তি এবং সুভাষচন্দ্র বসুর একসময়ের সহকর্মী ও শরৎচন্দ্র বসুর সহযোগী। যদি ইতিহাসের সেই সোনালি পাতা থেকে চোখ ফিরিয়ে বর্তমানে তাকাই, তাহলে সেটা কেবলই হতাশার। যে আঙিনায় একসময় রাজকীয় পদচারণায় মুখরিত হতো চারপাশ, আজ সেখানে বাধা রয়েছে গরু ছাগল। চারপাশটা নোংরা, মলমূত্র আর আবর্জনায় ভরা। এই অমূল্য ঐতিহ্যের রক্ষণাবেক্ষণের বিন্দুমাত্র বালাই নেই। এমন জরাজীর্ণ দৃশ্যটা চোখের সামনে আসতেই মনটা এক নিমিষেই খারাপ হয়ে যায়। জমিদার বাড়ির সামনে একটি নবরত্ন মন্দির আছে। বসন্তকালীন দোলযাত্রা উৎসবের সময় এই মন্দিরটি ব্যবহার করা হতো। এছাড়া নবরত্ন মঠে দুর্গাপূজার রঙিন উৎসবও উদযাপিত হতো। দেখেই বোঝা যাচ্ছে এটি কিছুটা যত্নে রাখা হয়। মন্দিরের সামনে আছে শান বাঁধানো পুকুর, তবে পানির পরিবর্তে আগাছাই বেশি দেখা যায়। তেওতা গ্রামটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং তার স্ত্রী প্রমীলার স্মৃতি জড়িয়ে থাকায়। জমিদার বাড়ির পাশেই থাকতেন বসন্ত কুমার সেন আর গিরিবালা সেন দম্পতির মেয়ে আশালতা সেন বা প্রমীলা নজরুল। কিরণ শঙ্কর রায়ের আমন্ত্রণে একবার এই বাড়িতে অতিথি হয়ে আসেন তরুণ কবি নজরুল। সেখানেই প্রমীলার সঙ্গে তার প্রথম দেখা হয়। জমিদার বাড়িতে প্রতি রাতে বসত গানের আসর, যার একমাত্র গায়ক ছিলেন নজরুল নিজেই। প্রমীলা তখন মাত্র কয়েক বছরের বালিকা। গানের ফাঁকে কবির পান খাওয়ার অভ্যাস ছিল, আর তার হাতে পান তুলে দেওয়ার দায়িত্ব ছিল ছোট্ট প্রমীলার। এই মিষ্টি বিনিময়ের মাধ্যমেই মূলত দুজনের প্রথম পরিচয় ও ঘনিষ্ঠতার শুরু।
বিয়ের পর কিরণ শঙ্কর রায়ের আমন্ত্রণে নববধূ প্রমীলাকে নিয়ে আবারও তেওতা এসেছিলেন নজরুল। সেবার প্রায় 2 সপ্তাহ কাটান। রোজ রাতেই বসত কবি ও জমিদার পরিবারের গান কবিতার আসর। শ্রোতাদের সারিতে বসতেন প্রমীলাও। এ প্রাসাদেই কবি লিখেছিলেন কালজয়ী গান, মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোপায় তারার ফুল। নজরুল যখন গানের আসরে এই গান গেয়ে উঠতেন, তখন গানের প্রতিটি চরণে লজ্জায় রাঙা হয়ে উঠতেন পাশে বসে থাকা প্রমীলা। তেওতা জমিদার বাড়ির এই স্মৃতি আজও নজরুল প্রমীলার এক মধুর অধ্যায় হয়ে টিকে আছে। জনশ্রুতি আছে 1922 সালের সেপ্টেম্বর মাসে ধূমকেতু পত্রিকায় নজরুলের বিখ্যাত আনন্দময়ীর আগমনে কবিতাটি প্রকাশিত হলে তার বিরুদ্ধে হুলিয়া জারি করে ব্রিটিশ সরকার। তখন গ্রেপ্তার এড়াতে প্রমীলাকে সাথে নিয়ে এই তেওতা গ্রামেই আত্মগোপন করেছিলেন কবি। তবে আত্মগোপনে থাকলেও দুরন্ত নজরুল কখনো 4 দেয়ালের মাঝে বন্দী হয়ে থাকার পাত্র ছিলেন না। যমুনার কোল ঘেঁষা পাখি ডাকা সবুজ শ্যামল তেওতা গ্রামের আনাচে কানাচে ছুটে বেরিয়েছেন, মেতে উঠেছেন প্রকৃতির রূপ রস উপভোগে। সময়ের কি নিষ্ঠুর পরিহাস! কত ক্ষমতা, কত জৌলুস, কত অহংকার মিশেছিল তেওতা জমিদার বাড়ির এই ইটের পাঁজরে। আজ সব কিছু ধুলোয় মিশে যাচ্ছে, অবহেলায় হারিয়ে যাচ্ছে। প্রকৃতির নিয়মে একদিন হয়তো এই শেষ চিহ্নটুকুও বিলীন হয়ে যাবে। কিন্তু এই ধ্বংসস্তূপের দিকে তাকালে কেমন যেন একটা হাহাকার বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। ইট পাথরের এই নীরব কান্না যেন আমাদের মনে করিয়ে দেয়, সময় কাউকে ক্ষমা করে না, তা সে সাধারণ মানুষ হোক আর প্রতাপশালী কোনো জমিদারি হোক।